আব্দুল কুদ্দুস ভাই প্রায় 1 বিঘা জমিতে পেয়ারা চাষ করতেছেন। পেয়ারা চাষ করে কিন্তু তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলছেন এবং এই পেয়ারা বাজারজাত করে তিনি আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হচ্ছেন। তো এরকমের নিত্য নতুন কৃষি ভিত্তিক বাস্তব ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষি নবায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি কিভাবে কুদ্দুস ভাই এই 1 বিঘা জমিতে পেয়ারা চাষ করে তিনি আর্থিক প্রয়োজন মেটাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। 1 বিঘা জমিতে এটা কি জাতের পেয়ারা চাষ করতেছেন? এটা হচ্ছে আপনার গোল্ডেন 5 আছে, তারপরে গোল্ডেন 8 আছে, দুই গোল্ডেন রকমের। 5 এবং গোল্ডেন 8 জি, দুইটাই থাই। দুইটাই থাই। আচ্ছা, এই গোল্ডেন 5 এর ভিতর আর গোল্ডেন 8 এর ভিতর পার্থক্য কি? মনে করেন এটা হচ্ছে দুই রকমেরই রাখা এই জন্য আপনার এই গোল্ডেন 5 আছে ধরে বেশি, আচ্ছা, আর গোল্ডেন 8 আছে ধরে কম, কালার হয় ভালো। দুইটা মিলে মিক্সড করে বিক্রি করতে ভালো হয়। ভালো হয়। জি, বাজারে চাহিদা গোল্ডেন 8 এর বেশি, তাই তো? 8 এর বেশি থাকে, কিন্তু 8 ধরে কম আর 5 ধরে বেশি। জি জি। আচ্ছা, 5 একটু পোল্ট্রি কোয়ালিটির হয়, ভিতরে ফাঁপা থাকে, আর 8টা একদম আপেলের মতো টাইট থাকে। খেতেও মজা মনে হয় নাকি? খেতেও খুব মজা। তো এই যে 1 বিঘা জমিতে আপনি পেয়ারা চাষ করতেছেন, হঠাৎ করে পেয়ারা চাষে কিভাবে আসলেন? পেয়ারা চাষ আমরা এমনি আগে থেকে বড় চাষ করতাম। ওই যে সময় যে আপনার বাউকুল চাষ হইতো বড় বড়, ওই সময় থেকেই চাষ করি। ওই একটা চাষের প্রতি একটা নেশা। আচ্ছা, তো এই পেয়ারা বাদেও আর কি কি চাষ আছে আপনার? পেয়ারা বাদে ধান আছে, তারপরে বিভিন্ন থাকে আপনার তরি তরকারি। এই এলাকার সবজি চাষের জন্য তো বিখ্যাত, তাই না? জি জি, বিখ্যাত। আপনার সবজি, পেয়ারা, বড়ই, এগুলোই এই অঞ্চলে বেশি চাষ হয়। তাই না? তরমুজ। হ্যাঁ হ্যাঁ, জি জি, তরমুজের সময় তো প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় এই এলাকায়, তাই না? জি জি। কিভাবে এই পেয়ারা গাছ রোপণ করছিলেন? পেয়ারা গাছের পরিচর্যাটা কি 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 রোগ বালাই পেয়ারায় এই একটা সন্তান যেভাবে মানুষ করতে হয়, একটা চারাও সেভাবে মানুষ করতে হয়। এই ছোটটা লাগাইতে হয়, নিড়েতে হয়, আপনার সার দিতে হয়, স্প্রে করতে হয়, পানি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে খুব যত্ন না করলে চারা হয় না। এই চারা কোথা থেকে নিয়েছিলেন? চারা এই পাশে নার্সারির থেকে কিনা যায়। নার্সারি থেকে? এই পাশে নার্সারি আছে, নার্সারির থেকে নিয়ে আসি, যশোর থেকে নিয়ে আসি। মাটি কিভাবে তৈরি করছিলেন, প্রস্তুত করছিলেন? মাটি আপনার গোবরের সার, ফসফেট, তারপরে বিভিন্ন রকমের এই যে আপনার জিপ সার, মানে মাটি শোধন করার জন্য যেগুলো লাগে। আচ্ছা, পুরাডান এগুলা দিয়ে প্রথমে কি এগুলো দিয়ে রোপণ করতে হয়? ওটা ধাপে ধাপে পর্যায়ে এগুলো প্রথম চান্সে দিয়ে নিয়ে আপনার মাটি ট্রাক্টর দিয়ে চষে নিয়ে পরে চারা লাগাইলে আপনার মাটিটা ভালো থাকে, রোগ ব্যাধি কম হয়। পরবর্তীতে চারা যখন বড় হয় তখন আস্তে আস্তে সার দিতে হয়। এটা আপনার 2 বছর, এই চারা লাগানোর 2 বছর পরেই ধর আসে। এই যে আপনার এই গাছের বয়স আছে 3 বছর। আচ্ছা, এটা 3 বছর বয়স? 3 বছর গাছ। এই যে আপনার এই পুরো জমিতে যত গাছ আছে সবই 3 বছরের গাছ। 3 বছরে এই পর্যন্ত, মানে লাগানোর কতদিন পর আপনি ফল? লাগানোর 6 মাস পরের থেকেই গাছে ফল আসে, কিন্তু গাছ ছোট থাকে তো এই জন্য ফল রাখা যায় না। তো আপনার আমরা ফল রাখি 2 বছর পরে। জি জি, 2 বছর পরে যে কিছু রাখি, আর 3 বছরের মাথায় এই যে আপনার চোখের সামনে একদম ফুল। এখন থেকে মনে করেন যা ধরবে কিছু রাইখে দেবো, কিছু ছিঁড়ে ফেলবো। এক একটা বোটায় মনে করেন 3টে করে পেয়ারা ধরে আপনার। অনেক এখন তো ছিঁড়ে ফেলেছি, পলিডিং মারা, এই জন্য এটাই 2টো। এই যে আপনার মনে করেন 3টে করে ধরে, এই যে এর মাঝখানে আর একটা থাকে, তখন আমরা মাঝখানেটা ছিঁড়ে দিই, দিয়ে 2 সাইডেরটা রাইখে দিই। কারণ আছে যাতে ফল দুটো ভালো থাকে, বড় হয়। আপনার 3টে থাকলে তখন 3টে পেয়ারা জায়গা পায় না, বড় হয় না। আর যখন মাঝখানের থেকে একটা ছিঁড়ে দিই তখন ওই 2 সাইডে 2টা থাকলে জায়গা ভালো পায়। একটা সিজনে একটা গাছে কত কেজি পেয়ারা হারভেস্ট করা সম্ভব হয়? একটা সিজনে আপনার এই দেখেন, আপনার এদিকে একটু ফলো করেন, এই দেখেন এই একটা ধর আসতেছে, এই দেখেন এই একটা ধর আসতেছে, একটা বান দিছি, দেখেন আবার কিছু আছে বিক্রি করার মতো, এই যে একটা বিক্রি করার মতো আছে, আবার এই দেখেন কিছু বান্ধা যাবে, আবার এই দেখেন ফুল আসতেছে। মানে এটা হচ্ছে কলফের গাছ তো 12 মাস কাল ফল, 12 মাস কাল থাকে। যখন আমরা মনে করেন এইভাবে একটা ঢালটা কাটে দেবো, দেওয়ার পরে এর গোড়ার থেকে বট বেরোবে, বেরোয় এই যে দেখেন গোড়ার থেকে বট বেরোনোর পরে ফুল আসবে। এটা হচ্ছে কলফের গাছের এই সিস্টেম। আচ্ছা, এই হার্ড প্রুডিং কেন করতে হয়? হার্ড প্রুডিং না করলে কি হয়? এটা কাটে আপনার এই জাতের নিয়মই এরকম। আপনার এই ঢাল কাটে দিতে হবে, কাটে দেওয়ার পরে এই জায়গা থেকে আবার কস বেরোবে। এই যে আপনার জি জি, এই যে মাথা থেকে কাটে দিয়ে দেখেন কস বেরোইছে, এরকম প্রত্যেকটা ঢালই দেখবেন কাটা, কাটার পরে মাথা থেকে কস বেরোয়, ওই কস বেরোলে আবার প্রত্যেকটা কষে আবার প্রত্যেকটা কলে কুশি আসবে। কারণ আপনার এই না কাটলে হবে না, কলপের তো কাটতেই হবে, কাটতেই হবে না, দেখেন এই যে একটা,
এই যে এই জায়গা থেকে কাটে দেওয়ার পরে হ্যাঁ আপনার এই যে দুই দিকে দুইটা ঢাল বেরোইছে, এটা দেখেন পেয়ারা। ও আচ্ছা আচ্ছা, আবার ওটাই জি। প্রত্যেকটা পেয়ারা। এই যে একটা কাটে দিছি, এই যে মাথা থেকে কাটে দিছি, এই জায়গা থেকে আবার আপনার হুম হুম। বড বেরোবে, বেরোলে আবার মনে করেন ওই জায়গা থেকে হবে। এই যে যদি না কেটে দিই আপনার মনে করেন এই যে একটা ঢালে দেখেন, একটা ঢালেতে কোনো ফল নাই। হ্যাঁ হ্যাঁ। তো যখন আমরা এইটা এইভাবে রেখে দেবো তখন এতে কোনো ফলের সম্ভাবনা নাই। কিন্তু যখন ঠিকই আছে যে আপনার এই জায়গা থেকে কাটে দেবো তখন এই জায়গা থেকে নতুন কস বেরোবে, এই হ্যাঁ। কসের থেকে ফল হবে। আর ওটা না কেটে দিলে তো এটা শুধু লম্বা হইতেই থাকবে, লম্বা হইতেই থাকবে, পেয়ারা গাছে যে পুষ্টি উপাদান সেটা শোষণ করে হ্যাঁ থাকবে। সেটা খাই ফেলবে। বাহ, দারুণ। আসলে এই পেয়ারার মূল সিজন কোনটা? এখন এইটা হচ্ছে মূল সিজন। এই বর্ষাকাল বা হ্যাঁ এইটা হচ্ছে গ্রীষ্ম ফুল সিজন। বর্ষাকালের মূল জি। সিজনটা শুরু হয়, সিজন তাই না? আছে এইটাই, এই যে আপনি যে পেয়ারা দেখতেছেন এটাই মনে করেন সিজনের পেয়ারা। হ্যাঁ। আর ভাড়াইসে পেয়ারাই যে এইগুলো বলে, ও ভাড়াসে এগুলো, এই যে এইগুলা ভাড়াইসে অন সিজন যেটা অন হয়। সিজনে যেগুলো পাওয়া যায় ওইগুলা। হুম হুম। তো একটা গাছে একটা সিজনে সর্বোচ্চ কত কেজি পেয়ারা হারভেস্ট করা সম্ভব হয়? আপনার একটা গাছে এই যে মনে করেন এরকম একটা গাছে এখন মিনিমাম 4 মণ থেকে 5 মণ একটা গাছে? একটা গাছে পুরো গড় এবার যদি আপনার বছর হিসেব করি, এক এরকম একটা, বছরে তো হারভেস্ট সম্ভব? হ্যাঁ 4 থেকে 5 মণ পেয়ারা হবে। বাজারে আপনি পেয়ারা কি পাইকারি বিক্রি করেন নাকি? জি পাইকারি বিক্রি করে দিই, ঢাকায় ভাটাই আপনার এই যে লোকাল বাজার আছে এই সাইডে বিক্রি করে দিই। আবার অনেক লোক আছে ভুইতে এসে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, অনেক লোক এখান আছে থেকে এসে নিয়ে চলে যায় অনেকে। জি, জি। হ্যাঁ, এখান থেকে এসে নিয়ে কেজি চলে আপনি কত করে বিক্রি করেন? 35 টাকা 40 টাকা পাইকারি? জি। আবার যে সময় ওই আপনার ভাড়া এসে সিজন ওই সময় 70 টাকা 80 টাকা, আবার পাইকারি, অনেক সময় 30 টাকাও বিক্রি করতে হয়। তাই না? ওই রমজান মাসে তো পেয়ারার দাম তো অনেক বেশি থাকে, অনেক তাই না? বেশি থাকে। তো আপনার এই পেয়ারা চাষে একটা সিস্টেম কি, আপনার যদি এই গাছ না মরে হ্যাঁ, তাহলে এতে প্রচুর লাভবান, প্রচুর লাভবান। প্রচুর লাভবান। কিন্তু এর একটা সমস্যা আছে, এর গাছ মরে যায়। এই গাছ কেন মারা যায়? এই গাছটা আসলে কেন মারা যায় এইটা এখনো রোগ আমরা ধরতে পারিনি। তবে এই গাছটা মারা যায় কিভাবে, প্রথম আপনার এক সাইডের যে কোনো একটা ঢাল শুকাবে, মনে করেন একটা গাছ, একটা ডাল শুকায় যাবে, একটা গাছের মনে করেন এই সাইডের একটা ঢাল ধরবে এই উপর থেকে, হ্যাঁ। এই ঢালটা শুকানোর পরে আস্তে আস্তে পুরো গাছটা মরে যাবে, হ্যাঁ, এই আছে সমস্যা। তাই না? তখন বোঝা যায় যে এই গাছটায় হ্যাঁ। কোনো ভাইরাস আক্রমণ করছে, তাই না? ভাইরাস আক্রমণ করছে। তো এটা তো একটা আসলে ক্ষতিকর। তো এই রোগটা এখনো চিহ্নিত করতে পারেন না, বা না, 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 কৃষি এই সম্প্রসারণ আপনার অধিদপ্তরের সাথে বা কোনো কৃষি? হ্যাঁ অনেক ওই যে আপনার অনেক কীটনাশকের লোক আসে, ওরা অনেক রকমের আপনার নির্দেশনা মেডিসিন দেয়, ওগুলো ব্যবহার করি, তা মনে হয় না এতে কোনো সাফল্য হয়। মানে এখনো না, না, এতে সফলতা কোনো আসে না। ইয়ে হয় না। না, এই জমিটা কোনো আগাছা নাই, এই আগাছা না থাকার কারণ কি? কোনো কীটনাশক দিছিলেন? জি, এই যে ঘাস মোড়া ওষুধ আছে ওইগুলা দিয়ে স্প্রে করে দিই। এর ভিতরে যত আমি ফ্রেশ রাখবো হ্যাঁ হ্যাঁ, তত আপনার গাছ ভালো থাকবে, গাছ ফলে ভালো থাকবে। পোকা লাগবে না। এই কীটনাশক দিলে যে ঘাস মেরে ফেলছেন, এতে গাছের কোনো ক্ষতি হয় নাই? না, ওটা দেওয়ার সময় আমরা অনেক সিস্টেম করে দিই, আস্তে আস্তে দিই। কিভাবে দিছেন? ও স্প্রে মেশিন দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার ওই কাপ লাগাইনি মাথায়, যাতে ওষুধটা সীমানার ভিতরে থাকে, সীমানার বাইরে যাতে কখনো না যায়, গাছে যাতে না লাগে সেই ব্যবস্থা সেই ব্যবস্থা করে দিই। জি, ও আচ্ছা। এই দেখেন এখন হুম হুম। এই যে 3টে পেয়ারা, আমরা এর মাঝখানেরটা ছিঁড়ে দেবো। মাঝখানেরটা ছেড়বেন, জি, কারণ মাঝখানেরটা ছোট থাকবে, তাই তো? এই মাঝখানেরটা যদি ছিঁড়ে দিই, এই যে আপনার এই 2টা পেয়ারা এবার শক্তি পাবে ভালো। ও আচ্ছা আচ্ছা। আর যখন মাঝখানেরটা থাকবে তখন এই 3টে পেয়ারাই খুব ঝামেলা করবে, হুম। আর শক্তি পাবে না, ওটা বড় হবে না, তাই না? বড় হবে না। তো এক বছরে কেমন প্রফিট অর্জন করতে পারবেন? আমার আমার একটা আত্মবিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি যে পিপি মারিছি এই সিজনে হুম হুম। আনুমানিক 1 লাখ টাকা বিক্রি করতে পারবো আমি, এক বছরে? মানে এই সিজনে যেটা পলিটিং ও মারিছি আচ্ছা, এই সিজনে? এই সিজনে। আর যদি আপনার সিজন হিসেব করি তাহলে অনেক বইতে আছে 3 লাখ টাকা হয়, 2 লাখ টাকা হয়, 2.5 লাখ টাকাও হয়। তাই না? এটা আছে গাছ হিসেবে, ফলের পরে ডিপেন্ড করে। আপনার গাছ যদি না মরে, অনেক গাছ আছে মনে করেন এরকম ফুল গাছে পিপি মারা, হ্যাঁ, তো গাছটা মরে গেছে, ও। অ্যাভেলেবেল গাছ আছে এরকম। তো আপনার এই জমিতে কি পরিমাণ গাছ মারা গেছে? আমার এই 3 বছরের গাছ, তাও আমার 15টা মতো চারা মারা গেছে। 15টা মারা গেছে না? জি। সেচ ব্যবস্থা কিভাবে দেন ভাই? সে যে এই সাইডে আছে আপনার মেশিন আছে, মেশিন এর মাধ্যমে দিই। মেশিনে দেন না? জি জি।
এটা ঢালাই সেচ দেন? জি পুরোটাই একবারে ঢালাই সেচ দেন, ঢালাই সেচ দিলে গাছের কি কোনো ক্ষতি হয় কিনা? জি জি না, আমরা যখন পানি দিই তখন আমাদের টার্গেট থাকে এমনি তো আপনার ওই যে গাছের গোড়াটা বেড করে উঁচু করে রাখি, হুম হুম। আর যখন পানি দিই তখন আমাদের টার্গেট থাকে যে পানিটা ভরে পুরো গাছের গোড়াটা ভিজতে হবে। ও আচ্ছা, গাছের গোড়া ভিজে? হ্যাঁ গাছের গোড়াও ভিজাই দিই যখন পানি দিই। পানি তো জমা থাকে না, না? না না না, আর আমরা গাছের গোড়াটা বেড কেটে উঁচু রাখি কি জন্য, যে এখন বর্ষার সিজন যাতে গাছের গোড়ায় পানি না বাইরে থাকে, পানিটা বেরোয় যায়, পানি বাইরে থাকলে তো আপনার সমস্যা হবে, গাছ মরে যাবে বর্ষার পানি যদি বাইরে থাকে অনেকদিন। আচ্ছা, এই জন্য আমরা বেড করে রাখি। আর আচ্ছা, যখন সেচ কতদিন পর পর দিছেন? শেষ আপনার যদি বৃষ্টি না হয় তাহলে মনে করেন 1 সপ্তাহ পরে দিতে হবে। 1 সপ্তাহ পর পর, হ্যাঁ? জি, শুকায় গেলে তখন সেচ শুকায় দিতে গেলেই হবে। সেচ দিই। কারণ এই পেয়ারা তো এমন একটা চাষ, এটা মাটি ভিজা না থাকলে তো ভালো ভিজা না পেয়ারা থাকলে হয় না। আপনার সমস্যা হবে, গাছ শুকায় যাবে, গাছ শুকায় যাবে, তাছাড়া পেয়ারা ঝরে যাবে, তাই না? পেয়ারা ঝরে যাবে। রস রাখতে হয় সবসময়ের জন্য রস রাখতে আপনার। হয়। আসলে পেয়ারার কি কি রোগ হয় ভাই? পেয়ারার রোগ তেমন একটা হয় না, শুধু এর রোগ একটাই যে আপনার পোকা হয়, ওই যে এক ধরনের আমে যেরকম পোক হয় ওরকম পোকা হয়, এই হচ্ছে রোগ। আচ্ছা, তো এই পোকা নির্মূলের জন্য আপনি কি স্প্রে ব্যবহার করেন? আমি স্প্রে করি আপনার ওই যে মার্শাল আছে, তারপরে ক্যারাটে আছে, ফেনকড আছে, এগুলা। তাই না? জি ওতে কি ভালো বেনিফিট হচ্ছেন? জি, এতে ভালো পোক কম হয়। কতদিন পর পর স্প্রে করতে হয়? তা আপনার 15 দিন পর পরও করি, আবার সপ্তাহ মনে করেন আজকে স্প্রে করছি, হ্যাঁ। এর কাছে 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে তাহলে আবার 1 সপ্তাহ পরে করি, আর যদি বৃষ্টি না হয় তাহলে 15 দিন 20 দিন পরে করি। ও আচ্ছা, বৃষ্টি না হলে 15 বৃষ্টি দিন না হলে পর পর। লেট করে করি। এই যে দেখা যাচ্ছে পেয়ারা, পেয়ারা তো পেকে গেছে ভাই, ছিঁড়ার মতো হয়ে গেছে, এই 3-4 দিনের ভিতরে ছেড়ে দেবো। তাই না? এই মুহূর্তে কেমন পাচ্ছেন বাজারে দাম? এখন পাচ্ছি 40 টাকা, 40 টাকা, 35 টাকা। 40-45 সেরকম। হুম। তো এই পেয়ারা তো চলে যাচ্ছে বিভিন্ন দূর দূরান্তে, হ্যাঁ? ঢাকায় চলে যাচ্ছে। জি ঢাকায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যায়। পেয়ারা চাষ করে আপনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা? না, পেয়ারা চাষ করে আমি ইনশাল্লাহ লাভবান। যে কয়দিনই আমি এই জমি চাষ করতেছি এই কয়দিনই আমি লাভবান, আমার কোনো লস নাই ইনশাল্লাহ। লস নাই, না? না না, পেয়ারা চাষ কি মানুষ করলে কি লাভবান হইতে পারবে? পেয়ারা চাষ করলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবে, যদি সে ঠিক মতো চাষ করতে পারে, পরিচালনা করতে পারে। তবে খেয়াল রাখতে হবে এমন জমিতে চাষ করবে যে জমিতে পানি বাইরে থাকবে না, বেরোয় যাবে। পানি বেঁধে থাকলে তো না, সে পানি বাইরে থাকলে চারা মরে মারা যাবে, যাবে। মারা যাবে। তাহলে কুদ্দুস ভাই, জি ভাই, একটা না কতদিন এই পেয়ারা সংগ্রহ করা যাবে, বা কয় বছর সংগ্রহ করা যাবে পেয়ারা? এটা হচ্ছে আপনার গাছ যদি না মারা যায় তাহলে 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত থাকে, 5-7 বছর পর্যন্ত? 5-7 বছর পর্যন্ত থাকে। তো আপনার পরিকল্পনা কি, পেয়ারা চাষ কি আরো বিস্তৃত ভাবে চাষ করবেন না? পরিকল্পনা তো আছে, আরো অনেক লাগাবো, ইচ্ছা আছে। এই গোল্ডেন 5, গোল্ডেন 80 নাকি অন্য কিছু? এইটাই লাগাবো আমি। তাই না? জি, এগুলো পেয়ারা দেখতে যেরকম সুন্দর লাগে, খাইতে এরকম খুব সুন্দর, এই জন্য এই লাগাবো। ও আচ্ছা আচ্ছা। এই যে একটা পেয়ারা পুষিয়ে যাচ্ছে কারণ কি, এই যে আপনি আপনার এগুলো আছে আমার স্প্রে করেছি অবশ্য, কিন্তু পিপি মারতে লেট হয়ে গেছে, মানে পলিডিং গুলো মারতে হ্যাঁ হ্যাঁ। লেট হয়ে গেছে, যার কারণে এগুলা পোকা হয়ে গেছে। ও, পোকা হয়ে গেলে তো জি, এটা নষ্ট হয়ে যাবে, তাই না? যেটা নষ্ট। আর যেটা পলিথিন দিছেন বা পিপি দিছেন, ঠিক আছে, এগুলাই আপনার পিপি দিলে আপনার পোকাই আক্রমণ কিছু করতে পারে। আক্রমণ করতে পারে না। সঠিক টাইমে সার মাটি কি পাচ্ছেন? সার পাচ্ছি, এখনো দিই, তবে সার আপনার এতে একটু কম দিতে হয়, পেয়ারা বইতে সার কম দিতে হয়, বেশিরভাগ আপনার ওই ফসফেট, বাংলা ফসফেট ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ। এগুলো আপনার ওই মাসে একবার অথবা 1.5 মাসে 2 মাসে একবার এরকম দিই। কি কি সার দিতে হয়? এতে আপনার বেশি বাংলা ফসফেট দিই আর বাংলা ঢ্যাপ দিই, তবে ইউরিয়া কম দিই। সারটা আপনি কিভাবে দিচ্ছেন বা কিভাবে প্রয়োগ করেন সার? সার আমি যখন পানি দিই, হ্যাঁ, আগে পানি দিয়ে নিই, আগে পানি দিয়ে দেন। পুরো ভুঁইতে পানি দেওয়ার পরে তাই সারটা বুনে দিই, পুরো ভুঁইতেই বুনে দিই, শুধু গাছের গোড়ায় না, পুরো ভুঁইতেই বুনে দিই। কারণ কি, পুরো ভুটে আপনার এই শিকড়, এই গাছের শিকড় তো এই সাইড দিয়েও আছে, শুধু গাছের শিকড় তো আর গাছের গোড়ায় নাই, ও তো বিভিন্ন জায়গায় ছাড়াই গেছে। অবশ্যই, এজন্য পুরো জমিতেই দিয়ে দেন, তাই তো? জি জি, পুরো জমিতে ছাড়াই দিই। ঘাসের সংখ্যা তো বৃদ্ধি পাবে তো? এই যে আপনার দেখতেছেন না, ঘাস তো হতেই দিই না, ঘাস যে বেরোবে সেই সুযোগই তো নাই। ও আচ্ছা। যখনই ফুটবে তখনই মনে করেন আবার এতে ওষুধ দিয়ে নষ্ট করে দেবো। এই ঘাসগুলো মেরে দেন, তাই তো? জি জি। তো দর্শক, আসলে যে কোনো কৃষিতেই কিন্তু লাভ আছে যদি কৃষিটা সঠিকভাবে বুঝে শুনে তারপরে করা যায়। এই যে কুদ্দুস ভাই
গোল্ডেন 5 এবং গোল্ডেন 8 জাতের পেয়ারা চাষ করতেছেন। প্রথম চাষেই কিন্তু তিনি লাভবান। তিনি স্বপ্ন দেখতেছেন কিভাবে আরো ব্যাপকভাবে চাষ করা যায়। তিনি চাচ্ছেন যে বাইরের থেকে বাংলাদেশ কেন ফল আমদানি করবে, আমাদের দেশেই তো ফল, যে কোনো ফল উৎপাদন করা সম্ভব হয়। যদি এই রকমের আমাদের মতো এই কুদ্দুস ভাইয়ের মতো কৃষি উদ্যোক্তা বিভিন্ন জায়গায় তৈরি হয় এবং তারা নিজেরাও যেমন সার্বিকভাবে লাভবান হইতে পারবে এই চাষবাস করে, তেমনি দেশের জন্য কিন্তু বড় অবদান রাখতে পারে। পেয়ারা চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন। তো আপনারা যারা চাষ করতে চান অথবা যারা পেয়ারা চাষে আসতে চান, হঠাৎ করে না এসে তারা পরামর্শ নেবেন, ট্রেনিং নিয়েই তারপরে আপনার যে কোনো কৃষিতে আসতে পারবেন। তাহলে আপনি একমাত্র এই কৃষিতে সফলতা অর্জন করতে পারবেন। তো ভাই, আমাদের দেশের কৃষকদের সম্পর্কে আপনি কিছু বলতে চান? আমাদের দেশের কৃষকরা আছে বলদ ভাই, আর মানে এরা খুব পরিশ্রম করে চাষ করে। হ্যাঁ, আর এই চাষ করে ভাই, এই যে ধানের অবস্থাটা দেখেন, এটাই আপনার ধান যদি খাতি না হয়তো ভাই শয়তানও চাষ করতো না। ধানের চাষে এত পরিশ্রম, সেই ধানের দাম দেখেন আপনার 37 টাকা করে ফসফেট কিনে ধান বেচেছি 1500 টাকা মন, আর আপনার 50-52 টাকা সার কিনে ধান বেচতেছি 1100 টাকা মন, তাও কিনতে চাচ্ছে না। তাহলে চাষ কিভাবে করবে কোন? আর এই যে পেয়ারা, আমরা তো বুঝি না, বাঙালি তো পাগল, আমরা কিনে খাই বাজার থেকে 400 টাকা কেজি আপেল, কিন্তু 50 টাকা কেজি পেয়ারা কিনে খাই না। আমার তো মনে হয় আপেলের চাইতে পেয়ারায় আরো পুষ্টি বেশি। একটা পেয়ারায় যে পুষ্টি উপাদান থাকে 4টা আপেলের সমান থাকে। তাইলে তো আমরা আসলে দামি ফলের দিকে ছুটি, কিন্তু আসলে দামি ফল মানেই কিন্তু পুষ্টিতে ভরপুর না। যা আমাদের এই যে পেয়ারা, দেশি পেয়ারা, এই পেয়ারাতে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা অন্যান্য ফলে খুব কম আছে। এই দেখেন আপনার এই পেয়ারায় আপনার অন্য ফলে যেরকম আপেলে বিভিন্ন রকমের মেডিসিন মারা যায় ওটা ভালো রাখার জন্য বা পাকানোর জন্য, এর কোনো মেডিসিন নাই। আপনার কালার বানাবেন, পাকাবেন, মানে যাই করবেন, এর পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে ওষুধ দিলে এই পেয়ারাটা, কাঁচা পেয়ারা রাতারাত পেকে যাবে। এটা কিন্তু গাছের থেকে পাকবে, তারপরে আপনার এটা বাজারজাত করা হবে। এটা একদম মেডিসিন মুক্ত। ঠিক, কারণ ওই যে আমের মতো, কলার মতো কিন্তু এরকমের কার্বাইড দিয়ে পাকানোর সুযোগ নাই। না, পাকানোর সুযোগ নাই। এটা আছে গাছ থেকে সরাসরি পাকবে, আপনি সরাসরি বাজারে নেবেন। তো আসলে কুদ্দুস ভাইয়ের কথা শুনলেন যে চাষ যদি করতে হয় বুঝে শুনে করতে হবে। উনি কিন্তু একটা কথা বলছেন যে আমাদের দেশে কৃষকরা কিন্তু অনেক কিছু বোঝে না, তারা সেই মান্ধাতা আমলের কৃষির সাথে জড়িত। একটু মাথা খাটিয়ে, একটু পরামর্শ নিয়ে যদি ভিন্ন কিছু চাষ করা যায়, তাহলে এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে লাভবান হইতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই কুদ্দুস ভাইদের মতো কৃষি উদ্যোক্তাদের পাশে থাকবেন। ধন্যবাদ।